মহামারীতে এবার স্কুলে হচ্ছে না ভর্তি পরীক্ষা ও সব শিক্ষা প্রতিষ্ঠানেই লটারি। পেছাতে পারে এসএসসি এইচএসসি। দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু। কৃষকের স্বার্থে চালের দাম পুনর্নির্ধারণ করা হবে না, প্রয়োজনে আমদানি। রাজশাহী ও রংপুরে মিলারদের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। বুড়িগঙ্গা তুরাগের ১.৫ শতাধিক বিঘা জমি এমপি আসলামের দখল থেকে মুক্ত করতে নদী কমিশনের সুপারিশ। উচ্ছেদ হবে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন। এবং চট্টগ্রাম বন্দরে তৎপর সংঘবদ্ধ প্রতারক চক্র। সেরে থাকা পণ্য কম দামে বিক্রির অজুহাত, লাখ লাখ টাকা লোপাট। কাস্টমসের সংশ্লিষ্টতার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সারা বিশ্বের ফুটবল ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে টিগ্রেতে একটি রিসোর্টে ৬০ বছর বয়সে মারা যান ফুটবল ঈশ্বর। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্ক ও হৃদরোগে ভুগছিলেন। ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত গোটা ফুটবল বিশ্ব, যা ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলকেও। তার চিরবিদায়ে শোক জানিয়েছেন কাতারে অবস্থানরত জাতীয় দলের ফুটবলাররা। আর্জেন্টিনার দলের সাপোর্টার, প্রায় ৪ থেকে ৫ ওয়ার্ল্ড কাপ ধরে আর্জেন্টিনার অনেক বড় একটা ভক্ত, কিন্তু আমি দিয়েগো ম্যারাডোনার খেলা দেখিনি কখনো। তারপর আমি দিয়েগো ম্যারাডোনার অনেক ভক্ত বলতে পারেন, কারণ সে আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছে ১৯৮৬ সালে। তো ম্যারাডোনা আজকে মারা গিয়েছেন, তো এই ব্যাপারটা আমার জন্য মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। সারা বিশ্বের কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন, তো এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখের বিষয়। কারণ কিছুদিন আগে আমাদের দেশের বাদল রায় উনি মারা গিয়েছেন। তো এখন সারা বিশ্বের কিংবদন্তি ফুটবলার, অনেক ফেমাস ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন। এটা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি শুনি যে ফুটবল জাদুকরি বলা চলে, ম্যারাডোনা উনি মারা গেছেন। তা আমি আজ আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আসলে অনেক দুঃখ প্রকাশ করছি। এতে ফুটবল প্লেয়ার হিসেবে আসলে আমি ওখানে লাইক করতাম। ম্যারাডোনার মৃত্যুতে শোক ছুঁয়ে গেছে বাংলাদেশের ভক্তদেরও। ম্যারাডোনার বিদায়ে ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তারা। দিয়েগো ম্যারাডোনা, যার স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলা এবং বিশ্বকাপ জয় করা, তিনি তার জীবনে এই দুটি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন এবং একজন কিংবদন্তি হিসেবে ফুটবল বিশ্বে জায়গা করে নিয়েছেন। তার মৃত্যু ২০২০ সাল আমাদের কাছ থেকে একজন কিংবদন্তিকে, আরও একজন কিংবদন্তিকে কেড়ে নিল। এই শোক সারা বিশ্বের ফুটবল প্রিয় মানুষের মতো বাংলাদেশের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এটা তো সত্যি আসলে সবার জন্যই অপ্রত্যাশিত। আর ম্যারাডোনা ফুটবলে এমন একটা চরিত্র, এটা অদ্বিতীয় একটা চরিত্র। ফুটবল ঈশ্বর জাদুকর দিয়েগো ম্যারাডোনাও যে রক্ত মাংসের একজন মানুষ, সেটি যেন প্রমাণ করে দিলেন। ম্যারাডোনা যেখানে থাকুক, ভালো থাকুক। তিনি সবসময় যে দলে খেলেছেন, কি জাতীয় দলে কি ক্লাব পর্যায়ে, তিনি তার টিমকে একজন যোগ্য নেতার মতো আগলে রেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন সমস্ত ক্ষেত্রে। করোনার ঝুঁকি এড়াতে এবার স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়া থেকেও পিছিয়ে এলো সরকার। প্রতি শ্রেণীতেই হবে লটারি। বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। ৭ ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়ার বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে স্কুলগুলোতে এলাকাভিত্তিক কোটা বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে। আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও পেছানোর ইঙ্গিত দেন মন্ত্রী। করোনা মহামারীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত শিক্ষা খাত। ৮ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর ডিসেম্বর এলেই ভর্তির তোড়জোড় শুরু করেন শিক্ষার্থী অভিভাবকরা। এবার সেই প্রক্রিয়া নিয়ে অন্ধকারে ছিল সব পক্ষ। বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এসে সে জট কাটালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানালেন ৩টি বিকল্প থেকে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমেই সব শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে রাজধানীর স্কুলগুলোতে এলাকাভিত্তিক কোটা ৪০ ভাগ থেকে বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে। আর প্রতি ক্লাস্টার থেকে পছন্দের ৫টি পর্যন্ত স্কুলের কথা উল্লেখ করতে পারবেন শিক্ষার্থীরা। ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান মন্ত্রী। প্রচলিত ব্যবস্থায় কেবল একাডেমিক অর্থে সব মেধাবী শিক্ষার্থীরা গুটি কয়েক বিদ্যালয়ে কেন্দ্রীভূত হয়, ফলে বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনের অসাম্য তৈরি হয়। এক অর্থে বাধ্য হয়েই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে লটারি পদ্ধতি বেছে নিচ্ছি, তা কিছুটা হলেও বিদ্যালয়গুলোর মধ্যে সাম্য প্রতিষ্ঠায়
সহায়ক হবে। ভর্তির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। আমাদের পক্ষে যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেই ব্যবস্থাগুলো নেব এবং আমরা কঠোর হব। সংবাদ সম্মেলনে উঠে আসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টিও। মন্ত্রী জানালেন, আসছে বছর পেছাতে পারে এ দুটি পাবলিক পরীক্ষা। পক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তোবা 2-1 মাস পিছিয়ে যাবে। এদিকে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একসাথে যে এতগুলো ছাত্রছাত্রী একত্রিত হচ্ছে না, এতে মনে করি এটা ভালো হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার বিষয়টি সঠিক আছে বলে আমি মনে করি। মন্ত্রী জানান, প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে 1 জানুয়ারি পৌঁছে যাবে বই। তবে কিভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সে বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বুধবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 39 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,487 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,156 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 16,001 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 26,96,150 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,156 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,54,146 জন। 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,487 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,302 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 3,69,179 জন। দেশে গত এক সপ্তাহ ধরে শনাক্ত হচ্ছে প্রতিদিন 2,000-এর উপরে। মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী। এ নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতার কোনো বিকল্প নেই। 21 সেপ্টেম্বর দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 40 জন। 2 মাস পর আবারও মৃত্যুর সংখ্যা 40 ছুঁই। চলতি মাসের দ্বিতীয়ার্ধে অন্তত 2 দিন মৃত্যুর সংখ্যা 39। 7 দিনের চিত্র শঙ্কাজনক। সার্বিক চিত্রেও স্পষ্ট, মার্চ থেকে শুরু হওয়া করোনা সংক্রমণ জুলাই আগস্ট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল, যা গোটা সেপ্টেম্বর ও অক্টোবরে নিম্নমুখী। কিন্তু সাম্প্রতিক সময়ে বাড়ছে শনাক্ত মৃত্যু। কিন্তু কেন নভেম্বরে এসে আবার শক্তিশালী হচ্ছে করোনা? শীতকালে সাধারণত ভাইরাসজনিত যে কোনো রোগই বেড়ে যায়। অন্যান্য শীত প্রধান দেশে কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ এসেছে। সেই চিন্তা ভাবনা করে কিন্তু চিন্তা করা হচ্ছে যে আমাদের বাংলাদেশেও শীতকালে করোনার সেকেন্ড ওয়েভ আসতে পারে। কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও শীতকাল আসেনি। মানুষের অসতর্কতার কারণেই কিন্তু এই সেকেন্ড ওয়েভ আসছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বিজ্ঞানের ব্যাখ্যায় যেহেতু সংক্রমণটা নির্ধারিত 5% নিচে কখনোই নামেনি, তাই একে দ্বিতীয় ঢেউ বলারও সময় হয়নি। কিন্তু সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে তাতে যে গভীর শঙ্কা আছে তা বলাই যায়। এটা থেকে পরিত্রাণের সর্বোত্তম পন্থা হলো প্রতিরোধ করা। ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন থেকে শুরু করে আমাদের মাস্ক পরা কিংবা বাইরে বেশি না যাওয়া, বাইরে থেকে এসে ভালো করে হাত ধোয়া। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় 6,500। 4.5 লাখেরও বেশি আক্রান্ত শনাক্তের হিসাবে বিশ্বে যেখানে 25তম করোনা আক্রান্ত দেশ বাংলাদেশ, সেখানে নতুন রোগী শনাক্তে গড়ে প্রতিদিন 15,000 নমুনা পরীক্ষা করা হচ্ছে দেশের মাটিতে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য সহ এ পর্যন্ত প্রায় 15 জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কোনো উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে আছেন পররাষ্ট্রমন্ত্রী। বাতিল করা হয়েছে নাইজারে ওআইসির সম্মেলনে যোগদান। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 47তম সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন করোনার পরীক্ষা করান। মঙ্গলবার রাতে দেয়া পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। করোনার কোনো উপসর্গ না থাকায় বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন মন্ত্রী। বাতিল করা হয়েছে তার নাইজার সফর। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এবং সুস্থ আছেন বলে জানানো হয়েছে। একই দিনে নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন।
এদিকে এ মাসের শুরুর দিকে মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। 2 দিনের পরীক্ষায় প্রায় 13 জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে 2 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী ও 1 জন উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পাবনা 3 আসনের সাংসদ মকবুল হোসেন, ঢাকা 13 আসনের সাদেক খান, কিশোরগঞ্জ 3 আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট 1 আসনের শেখ হেলাল উদ্দিন, লালমনিরহাট 1 আসনের মোতাহার হোসেনের নাম জানা গেছে। এছাড়া ঢাকা 10 আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা 4 আসনের নুরুজ্জামান বিশ্বাস ও নওগাঁ 2 আসনের শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত জুনে বাজেট অধিবেশনে 17 জন সংসদ সদস্য ও 105 জন কর্মকর্তা কর্মচারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে স্বীকৃতি মিলল দেশের ফ্রিল্যান্সারদের। তাদের কাজ সহজ করতে দেয়া হলো পরিচয়পত্র। বুধবার সন্ধ্যায় গণভবন থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা ও জঙ্গিবাদের ঝুঁকিতে থাকা বিশ্বে এই কার্ড দিয়ে বিদেশ থেকে অর্থ আয়ের পথ আরও সুগম হবে। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে চাকরি না করেও ইন্টারনেট ব্যবহার করে দেশের ভেতরে কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে হাজার হাজার ডলার আয় করেন দেশের তরুণরা। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও দ্রুতগতির ইন্টারনেটের প্রসারে বেড়েই চলেছে ফ্রিল্যান্সারের সংখ্যা। কম বেশি প্রায় 6.5 লাখ তরুণ তরুণী এখন এই পেশায়, কিন্তু পেশাগত পরিচয় না থাকায় সামাজিক স্বীকৃতি বা লেনদেনের ইস্যুতে তাদের থমকে যেতে হয় বিভিন্ন ক্ষেত্রে। ফ্রিল্যান্সারদের এই দুঃখ এবার ঘুচতে চলেছে। সরকারের উদ্যোগে চালু হলো ফ্রিল্যান্সার আইডি কার্ড। বুধবার সন্ধ্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই পরিচয়পত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, আওয়ামী লীগ বাস্তবায়নে বিশ্বাস করে। ডিজিটাল ব্যবস্থাপনা জীবনযাত্রা সহজ করার পাশাপাশি নিশ্চিত করেছে মানুষের কর্মসংস্থান। একদিকে করোনা ভাইরাস আর একদিকে হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস। কাজে কেউ একটা ভালো অর্থ উপার্জন করলেই সেখানে আরেকটা এক প্রশ্ন এসে যায়, যে টাকাটা কেন আসলো, কোথায় পেলে, কিভাবে পেলে। সেই কারণেই তাদের একটা আইডি দরকার। তাদেরও যে একটা কর্মসংস্থান সেটাও তাদেরকে দিতে হবে। এই কার্ডের মাধ্যমে সামাজিক স্বীকৃতির পাশাপাশি ব্যাংক ঋণের সুবিধাও পাবেন ফ্রিল্যান্সাররা। তাদের যে মেধা, জ্ঞান, বুদ্ধি, সেটা যে কিভাবে বিকশিত হতে পারে, আর সেটাকে ব্যবহার করে শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারে, সেটা যদি আমরা এখন থেকে উদ্যোগ না নিই, আমরা কিন্তু পিছিয়ে যাবো। তো আমরা পিছিয়ে যেতে চাই না। এদিকে দীর্ঘদিনের এই চাওয়া পূরণ হওয়ায় দারুণ খুশি ফ্রিল্যান্সাররা। ফ্রিল্যান্সার আইডি কার্ডটা পাওয়ার পরে আমরা এখন যে কোনো ক্ষেত্রে আমরা এটা দেখাতে পারবো। ই কমার্সটা আরো বিল্ড আপ হবে যদি হচ্ছে যে পেপ্যাল চলে আসে। বহির্বিশ্বের মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সারদের টাকা সহজে দেশে নিয়ে আসতে অচিরেই পেপ্যাল গেটওয়ে চালুর বিষয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গা ও তুরাগের 1.5 শতাধিক বিঘা জমি দখলমুক্ত করতে সুপারিশ করেছে নদী রক্ষা কমিশন। উচ্ছেদ করা হবে অবৈধভাবে নির্মিত মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন। সরকারের সংশ্লিষ্ট 8টি সংস্থার সুপারিশ নিয়ে এই প্রতিবেদন দিয়েছে কমিশন। বুড়িগঙ্গা ও তুরাগ দখল করে গড়ে ওঠা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নামে মেরে ফেলা হয়েছে নদী। 1-2 একর নয়, দখল করা হয়েছে 54 একর বা 162 বিঘা নদীর জমি। বন্ধ হয়ে গেছে স্রোতস্বিনী নদীর উৎসমুখ। আর এতেই যা হবার হয়ে গেছে, ভুগতে হচ্ছে রাজধানী সহ বুড়িগঙ্গা পাড়ের অসংখ্য মানুষকে। সেই নদীর জায়গা দখল মুক্ত করতে গিয়ে এই বছরের 3রা মার্চ বাধার মুখে পড়তে হয় বিএডব্লিউটিএকে। বেসরকারি পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদ অভিযানে গেলে সরকারি সংস্থা বিএডব্লিউটি এর কর্মকর্তাদের উপর এভাবেই তেড়ে আসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সংসদ সদস্য আসলামুল হক। 1 ইঞ্চি জমিও দখল করা নয় দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একইভাবে পরের দিনও অভিযানে বাধা দেন তিনি। এ নিয়ে গত কমাসে জল ঘোলা কম হয়নি। জমি নিজের দাবি করে উচ্চ আদালতের 3টি বেঞ্চে আলাদা আলাদাভাবে শরণাপন্ন হন আসলামুল হক। পরে আদালতের নির্দেশে সরকারি 8টি সংস্থাকে সাথে নিয়ে প্রায় 3 মাস পর
তদন্ত প্রতিবেদন দিয়েছে নদীরক্ষা কমিশন। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ হরিলুটের তথ্য। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নাম দিয়ে করা জায়গার মধ্যে প্রায় 13 একর জায়গা পুরোপুরি নদীর, প্রায় 8 একর তীরভূমি ও বন্দর সীমা এবং বাকি জায়গা ড্যাপের আওতাভুক্ত বন্যাপ্রবণ এলাকা, যেখানে কোনো ধরনের স্থাপনা করার আইনি বৈধতাই নেই। যদিও আসলামুল হক শুধু দখলই করেননি, পাওয়ার প্ল্যান্ট ও অন্যান্য স্থাপনা দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। নদী কমিশন জানায়, ডিজিটাল পদ্ধতিতে মাপ যোগ করায় প্রতিবেদনে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। ইন্টিগ্রেটেড টেকনোলজি ব্যবহার করে এখানে ডিজিএলআর, স্পার্টসো এরকম যারা মোস্ট মডার্ন টেকনোলজি জানে তাদের নিয়ে ইনকোয়ারি রিপোর্ট সেগুলো করা হয়েছে যে আসলে বাস্তব অবস্থানটা কি। ন্যায় বিচার করার স্বার্থে নিখুঁতভাবে আমরা এটা করার চেষ্টা করেছি। আদালতে পিটিশনে তারা এমন একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে না, তারা এরকম কথা বলেন নাই। নদীর মালিক বিএডব্লিউটিএ জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিগগিরই সেখানে স্থায়ী সীমানা পিলার বসানো হবে। সুপারিশ অনুযায়ী মাইশা পাওয়ার প্ল্যান্ট এবং আরিশা ইকোনমিক জোনের জন্য যে অতিরিক্ত নদীর জায়গা ভরাট করা হয়েছে সেগুলো অবশ্যই উদ্ধারে আমরা খুব দ্রুত একটা ব্যবস্থা নেব। অতি দ্রুত দখলদার নিজে অবৈধ স্থাপনা সরিয়ে নদীর জায়গা ফিরিয়ে না দিলে সংশ্লিষ্ট সংস্থাকে সব গুড়িয়ে দিতে বলা হয়েছে যৌথ জরিপে, যার সমস্ত ব্যয়ভার বহন করতে হবে অবৈধ দখলদারকেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কৃষকের স্বার্থে চালের দাম পুনর্নির্ধারণ করা হবে না, প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করে অভ্যন্তরীণ মজুদ ঠিক রাখা হবে। বুধবার রাজশাহী ও রংপুরের মিলারদের সঙ্গে নওগাঁয় 3.5 ঘন্টা বৈঠকে এই হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মাঠের ধান কেটে তোলা শুরু করেন কৃষকরা। ইতিমধ্যে হাটগুলোতে কেটে তোলা ধান কৃষকরা বিক্রির জন্য তুলছেন। চলতি আমন মৌসুমে সরকার কৃষকের কাছ থেকে 26 টাকা কেজিতে 2 লাখ মেট্রিক টন ধান আর 37 টাকা কেজিতে 6 লাখ মেট্রিক টন চাল কেনার ঘোষণা দেয় গত 28 অক্টোবর। পাশাপাশি কৃষকের কাছ থেকে 7 নভেম্বর ধান কেনা আর 26 নভেম্বর থেকে মিলারদের কাছ থেকে চাল কেনা চুক্তি সম্পাদনের সময় বেঁধে দেয়। কিন্তু বাজারে ধানের দর বেশি এমন কারণ দেখিয়ে মিলাররা বুধবার দুপুরে বগুড়ায় চালের দর পুনঃ নির্ধারণ না করা পর্যন্ত চুক্তি করবে না বলে হুঁশিয়ারি দেন। মনে করেন যে বস্তার দাম 2640-45 টাকা বা এই কম বেশি আমি ঠিকানা জিজ্ঞেস করতে পারি নাই। আমরা একটা ধান কিনেছি 1235 টাকা, আমার মিলে পৌঁছনি। আমরা যে সঠিক বলতেছি এতখানি জোর দেবো, এটা যাচাই করে। যেহেতু গভর্নমেন্ট পদক্ষেপ নেয়নি, এরা কিন্তু নিজে নিজে চলতেছে, শেষ হয়ে গেছে। মজুদ ক্যাপাসিটি 3 গুণ নামায় আনবেন 5 গুণ থেকে। মিলারদের ঘোষণার পর বিকেলেই নওগাঁয় খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রংপুর ও রাজশাহী বিভাগের চালকল মালিকদের নিয়ে বৈঠকে বসেন। দীর্ঘ 3.5 ঘন্টা এই বৈঠকে মিলাররা লোকসান এড়াতে চলতি মৌসুমে 20 ভাগ পরিমাণ চাল সরবরাহ করার কথা জানান। আজকের এই দুঃসময়ে যে জিনিসটা একেবারে নেগেটিভ হয়ে আছে, সেইটা আমরা সরকারের সঙ্গে সহযোগিতা হিসাবে আমরা যে মিলমালিক যে পরিমাণ বরাদ্দ পাইছি, আমরা 20% চাউল আমরা প্রত্যেকে দেওয়ার জন্য আমরা সব মিলমালিকদের অনুরোধ করব। মিলারদের দাবি অযৌক্তিক বলে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের ধানের মূল্য নিশ্চিতে নতুন করে কোনো দর বৃদ্ধি করা সম্ভব না। এটা কোনো যৌক্তিক প্রস্তাব হয়নি। আমি 6 লক্ষ মেট্রিক টন চাউল কিনবো, 2 লক্ষ মেট্রিক টন ধান কিনবো, বাজার পড়ে গেলে দরকার হলে আরো ধান কিনবো, দরকার হলে 10 লক্ষ মেট্রিক টন ধান কিনবো। বর্তমানে দেশের হাট বাজারে প্রতিমন মোটা ও চিকন ধান 1050 টাকা থেকে সর্বোচ্চ 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা আসলে প্রথম দিকে এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চট্টগ্রাম বন্দরে বেড়েছে সংঘবদ্ধ প্রতারক চক্রের অপতৎপরতা। নিলামে ওঠা গাড়ির পাশাপাশি বিভিন্ন শেডে থাকা পণ্য কম দামে বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। কাস্টমস কর্মকর্তা পরিচয়ে আস্থা অর্জন এবং বন্দরের ভেতরে ঢুকে পণ্য পছন্দের সুযোগ পাওয়ায় বিভ্রান্তিতে পড়ে তাদের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করতে পারি না, চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারি। বন্দরের শেডে থাকা কাপড় কম দামে বিক্রির কথা বলে গাজীপুরের 2 তরুণের কাছ থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে কথিত কাস্টমস কর্মকর্তা সানোয়ার ও তার সহযোগীরা। এমনকি বন্দরের ভেতরে ঢুকে তারা কাপড় বাছাইয়ের সুযোগও পেয়েছিল। শুধু এ 2 তরুণ নয়, তাদের মতো অনেকেই বন্দর কেন্দ্রিক এই প্রতারক চক্রের কবলে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। আমাকে বন্দর থেকে মুসুরির ডাল দিবে বলে আমার কাছ থেকে 23 লক্ষ
20,000 টাকা নিয়েছে। সিআইডির অভিযানে বন্দর কেন্দ্রিক প্রতারক চক্রের 6 সদস্য গ্রেপ্তার হয়। দেশের বিভিন্ন স্থান থেকে একের পর এক অভিযোগ আসছে। এমনকি চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দরেও এই প্রতারক চক্রের প্রভাব রয়েছে জানায় সিআইডি। গাড়ি আছে, কাপড় আছে এবং অন্যান্য পণ্য রাখা আছে, তাদেরকে ওই সমস্ত পণ্য দেখিয়ে তাদেরকে প্রলুব্ধ করে তারপর তারা টাকা আদায় করে বাইরে। তবে বন্দর কর্মকর্তাদের দাবি কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বন্দর থেকে কোনো পণ্য বাইরে বিক্রির সুযোগ নেই। সারাদিনে 6-7 হাজার লোক ঢুকে এবং এর সাথে 2 জন লোক আরেকজনকে দেখিয়ে যদি বলে যে এই মালটা তুমি নিয়ে যেতে পারবা, এই গুডসটা তুমি নিয়ে যেতে পারবা, সেটি কিন্তু সম্ভব না। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শ্রেণে আমদানিকারকদের ছাড় না করা মালামাল বছরের পর বছর পরে থাকে, আর এসব পণ্যকে পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ এই চক্র। সানোয়ার নামে এক ব্যক্তি এই চক্রের প্রধান বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মোবাইল সেট বৈধ নাকি অবৈধ জানা যাবে এখনই। এজন্য ন্যাশনাল ডেটাবেজে IMEI নম্বর দিতে হবে। জুনে দেশে ব্যবহৃত অবৈধ মোবাইল সেট বন্ধ হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সিনেসিস IT জানিয়েছে, মার্চের মধ্যে প্রস্তুত হয়ে যাবে শনাক্তকরণ নেটওয়ার্ক। দেশে বছরে 3 কোটি হ্যান্ডসেট আসে, যার মধ্যে অবৈধ পথে আসে 30 থেকে 35%। এতে করে প্রায় 4,000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এ অবস্থায় 2012 সালে প্রথম অবৈধ মোবাইল ফোন বন্ধের উদ্যোগ নেওয়া হয়, যার প্রায় 8 বছর পর উদ্যোগটি আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার বিটিআরসি কার্যালয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR ব্যবস্থা চালুর জন্য সিনেসিস IT লিমিটেডের সাথে চুক্তি করল নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটি বলছে 13 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতির কাজ শুরু করা হবে। মার্চের মধ্যেই আমাদের সফটওয়্যারের যে পুরো প্রক্রিয়াটি আমরা এর মধ্যে সুসম্পন্ন করতে পারবো। মূল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে মোবাইল অপারেটরদের EIR সিস্টেম। নতুন মোবাইল সেট কেনার পর *#06# লিখে মোবাইলের 15 ডিজিটের IMEI নম্বর নিতে হবে। এরপর KOID এর সাথে IMEI নম্বর লিখে 16002 নম্বরে পাঠাতে হবে। ন্যাশনাল ডাটাবেজে IMEI নম্বর খুঁজে না পেলে সচল হবে না সিম কার্ড। ইতিমধ্যে মোবাইল সেট গ্রাহকরা একইভাবে জানতে পারবেন তার সেটটি বৈধ না অবৈধ। তবে পুরনো গ্রাহকদের অবৈধ ফোন বন্ধের আগে নিবন্ধনের সুযোগ দেবে বিটিআরসি। সেই সেটটা নিয়ে সিস্টেমে EIR মাধ্যমে অপারেটরের মাধ্যমে আমাদের কাছে আসবে। আমরা ক্রস চেক করার পরে একটা পার্টিকুলার টাইমের পরে সেটটা অন হবে। সেই টাইমটা আসলে 30 মিনিট হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে সিনেসিস IT লিমিটেডকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন বিটিআরসির চেয়ারম্যান। সিনেসিস তার সঠিক সময়ে সঠিক কাজটি শেষ করুক, সেটা আমরা আশা করব। দেশে প্রায় 17 কোটি মোবাইল সংযোগ ব্যবহারকারীর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রায় 12 কোটি IMEI নম্বর ন্যাশনাল ডাটাবেজে যুক্ত করেছে বিটিআরসি। কর্মদক্ষতা যোগ্যতা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। করোনার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া গৃহকর্মীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কুয়েত। তাদেরকে ফিরিয়ে আনতে আগামী 10 ডিসেম্বর থেকে বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মহামারী করোনার শুরুতে কুয়েত থেকে নিজ দেশে গিয়ে আটকা পড়েন প্রায় 10,000 গৃহকর্মী। অবশেষে তাদেরকে কুয়েতে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার। এক বিবৃতিতে জানানো হয়, যে সকল গৃহকর্মীদের আকামার মেয়াদ আছে তারা ফের কুয়েতে প্রবেশ করতে পারবেন। এ লক্ষ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনে আটকা পড়া গৃহকর্মীদের ফিরিয়ে আনতে আগামী 10 ডিসেম্বর থেকে কুয়েত সরকার বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে। এমন উদ্যোগের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী ডিসেম্বরের 10 তারিখ থেকে সকল প্রবাসী কুয়েত গৃহকর্মী সবাইকে ফেরত আনা হবে। কুয়েত সরকারকে আমার প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিমান চলাচলের ঘোষণা ছাড়াও নির্ধারণ করা হয়েছে বিমান ভাড়া। কুয়েত সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে ভারতীয়দের 110 কুয়েতি দিনার, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা ও নেপাল থেকে আগতদের 145 দিনার এবং ফিলিপাইন থেকে আগত গৃহকর্মীদের 200 দিনার বিমান ভাড়া পরিশোধ করতে হবে। সময় সংবাদ, কুয়েত। ভিজিট ভিসার যাত্রীদের বাংলাদেশের ইমিগ্রেশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে ধীরে ধীরে ক্ষোভের সঞ্চার হচ্ছে। বেশ কয়েকটি সংগঠন আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটে লিখিত অভিযোগ জানিয়েছেন। বিস্তারিত শিবলিয়াল সাদিকের রিপোর্টে।
প্রবাসী বাংলাদেশিদের মুখে মুখে এখন আলোচনার বিষয় ইমিগ্রেশনে হয়রানি। কর্তৃপক্ষের কাছে ভিজিট বিষয়ে আগত যাত্রীদের আত্মীয়স্বজন বা নিয়োগকর্তার অঙ্গীকারনামা দেওয়া সত্ত্বেও কেন এই হয়রানি তা এখন বড় প্রশ্ন প্রবাসীদের কাছে। কিছু অসাধু কর্মকর্তা, দুর্নীতিবাজ কর্মকর্তা বর্তমানে এয়ারপোর্টের মধ্যে আমাদের প্রবাসীদেরকে হয়রানি করছেন। এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থে, রেমিটেন্স বৃদ্ধির স্বার্থে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এই সমস্যার সমাধান করুন। এই অবস্থায় আরব আমিরাতের ব্যবসায়ী সংগঠনগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা রিকোয়েস্ট করবো সবসময় যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যাতে এসব জিনিস নিয়ে সুন্দরভাবে চিন্তা করে ব্যবস্থা করেন। সিলেট, ঢাকা, চিটাগাং সব এয়ারপোর্টে টাকা ছাড়া কেউ আসতে পারতেছে না। এয়ারপোর্টে প্রবাসীদেরকে এরকম বা সহজভাবে কিভাবে আসা যায়, যেটা কিভাবে নিয়ম করা যায় সেটা করার জন্য ভিজিট বিষয়ে চলমান সমস্যা নিরসনে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কনসুলেট দুবাই। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহামারীতে এবার স্কুলে হচ্ছে না ভর্তি পরীক্ষা ও সব শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পেছাতে পারে এসএসসি, এইচএসসি। দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু। এবং কৃষকের স্বার্থে চালের দাম পুনর্নির্ধারণ করা হবে না, প্রয়োজনে আমদানি। রাজশাহী ও রংপুরে মিলারদের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।